مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা ক্লাস শুরু করতেছি। আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসটা যেই বিষয়টা নিয়ে হবে তা হচ্ছে মদের আলোচনা বা মদের অধ্যায়। আমরা গত ক্লাসেই মদের অধ্যায়টা শুরু করেছিলাম। যেহেতু মদের অধ্যায়টা একটু বড়, এই জন্য আমরা এটা কয়েকটা ক্লাসে মিলে আমরা ইনশাল্লাহ এটা শেষ করব। আমরা গত ক্লাসেই পড়েছিলাম মদের পরিচয়। মদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দীর্ঘ করে বা টেনে পড়া। কোন একটি হরফ বা হরকতকে লম্বা করে দীর্ঘ করে পড়াকে মদ বলা হয়, অর্থাৎ আওয়াজে টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মদ বলে। এরপর এখানে ছিল যে এরপর আমরা পড়েছিলাম যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে তিনটি। এখানে মদের হরফগুলো দেওয়া আছে আলিফ, ওয়াও, আলিফ এবং ইয়া। ওয়াও, আলিফ এবং ইয়া, এই তিনটি হচ্ছে মদের হরফ। এই তিনটি হরফের সাথে আমরা আরেকটু মিলিয়ে বলবো যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে এক আলিফ টেনে পড়তে হয়। এই তিনটি তো মদের হরফ, কিন্তু এই তিনটি হরফ যখন আলিফ হরফটি জবরের পরে হবে, ইয়া হরফটি জেরের পরে আসবে এবং পেশের পরে যখন ওয়াও হরফ আসবে তখন আমরা এক আলিফ টেনে পড়ব। এরপরে এখানে ছিল মদের হরকত। মদের হরকত হচ্ছে তিনটি, খাড়া আসর, খাড়া আসর, উল্টা পেশ, এই তিনটি হচ্ছে মদের হরকত। এরপর আমরা পড়েছিলাম মদ এটা কত প্রকার। মদ প্রথমত এটা তিন প্রকার, এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ। এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ। এখানে যে আমরা এক আলিফ মদ পড়তেছি বা তিন আলিফ বা চার আলিফ মদ পড়তেছি, এই চার আলিফ বলতে বা তিন আলিফ দ্বারা বা এক আলিফ দ্বারা কি উদ্দেশ্য, কতটুকু পরিমাণ টেনে আমাদের পড়তে হবে। আমরা এটা বুঝে নেই যে এক আলিফ বলতে একটি হরফ, দুই আলিফ বলতে দুইটি হরফ, তিন আলিফ বলতে তিনটি হরফ, চার আলিফ বলতে চারটি হরফ। অর্থাৎ একসাথে দুটি হরফ পড়তে যতটুকু সময়ের প্রয়োজন অতটুকু পরিমাণ সময়কে দুই আলিফ বলা হয়। একসাথে তিনটি হরফ বা চারটি হরফ পড়তে যতটুকু সময়ের প্রয়োজন হয় ওই পরিমাণ সময়কে তিন আলিফ বা চার আলিফ বলা হয়। অথবা আপনাদের যেই হাতে আঙ্গুল থাকবে, আপনি যখন হাত বন্ধ করে একটি আঙ্গুল স্বাভাবিক গতিতে খুলবেন, তাই খোলার সময় যতটুকু পরিমাণ সময়ের প্রয়োজন হয় অতটুকু পরিমাণ সময়কে এক আলিফ বলা হয়। এমনিভাবে তিনটি আঙ্গুল বা চারটি আঙ্গুল খুলতে যতটুকু সময়ের প্রয়োজন হয় ওই পরিমাণ সময়কে তিন আলিফ বা চার আলিফ বলা হয়। এরপর আমরা পড়েছিলাম যে এক আলিফ মদ আবার চার প্রকার। আমরা যে তিনটা প্রথমে ভাগ করলাম এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ, এই প্রথম যে ভাগ করলাম এক আলিফ, এই প্রথম প্রকারটা আবার এক আলিফ মদ, এটা আবার চার প্রকার। এক আলিফ মদ চার প্রকার। চার প্রকারের মধ্য থেকে আমরা প্রথম প্রকারটা গত ক্লাসে পড়েছিলাম, সেটা হচ্ছে যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে এক আলিফ টেনে পড়তে হয়। এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে।
এখন আমরা এক আলিফ মদে যে প্রথম প্রকারের যে সংজ্ঞাটা আমরা বললাম, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে এক আলিফ টেনে পড়তে হবে। এই সংজ্ঞাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এবং এই সংজ্ঞাগুলো দিয়েই আপনার বুঝতে হবে যে এখানে কি পরিমাণ টেনে পড়তে হবে। তো এখানে আমরা এর উদাহরণগুলো আমরা সবগুলো আলহামদুলিল্লাহ গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা শুরু করব এক আলিফ মদের দ্বিতীয় প্রকার থেকে। আজকের ক্লাসে আমরা পড়া শুরু করব এক আলিফ মদের দ্বিতীয় প্রকার থেকে। এখানে দেখেন লেখা আছে দ্বিতীয় প্রকার, অর্থাৎ এক আলিফ মদের এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। আমরা যে এক আলিফ মদ 4 প্রকার পড়তেছি, 4 প্রকারের মধ্য থেকে প্রথম প্রকারটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে থেকে শুরু হবে দ্বিতীয় প্রকার, আর দ্বিতীয় প্রকারটা এখান থেকে শুরু হবে। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে শুরু হচ্ছে এক আলিফ মদের দ্বিতীয় প্রকার। এখানে লেখা আছে যে দ্বিতীয় প্রকারটা খারা সবর, খারাসের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখানে যে সংজ্ঞাটা লেখা আছে এই সংজ্ঞাটা অবশ্যই আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। খারা সবর, খারাসের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমি সবগুলো উদাহরণ আপনাদেরকে পড়ে শোনাবো। সবাই মনোযোগ সহকারে ধরবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথম হরফটি হচ্ছে তা। তা হরফের উপরে আছে খারা সবর, তা খারা সবর তা। এরপরে হরফ হচ্ছে ত, এটা মোটা হরফ, ত খারা সবর ত। এখানেও কিন্তু সেম, যে হরফগুলো সমউচ্চারিত হরফ অর্থাৎ পাশাপাশি উচ্চারণ, ওই হরফগুলোই একটার পর একটা আনা হয়েছে। এরপরে হরফ সা, সা খারা সবর সা। দেখেন এক আলিফ পরিমাণ আমি টেনে পড়তেছি, বা 1 সেকেন্ড পরিমাণ আমি সা হরফটাকে টেনে পড়তেছি। সা খারা সবর সা। এরপরে হরফ সিন, সিন খারা সবর সা। এরপরে হরফ সদ, মোটা হরফ, সদ খারা সবর স, সদ খারা সবর স। এরপরের লাইন র, র খারা সবর র, র খারা সবর র। এরপরে হরফ হা, হা খারা সবর হা। এরপরে হরফ জিম, জিম খারা সবর যা। এরপরে হরফ জা, জা, জা খারা সবর জা। এরপরে হরফ জাল, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগবে, জাল খারা সবর জা। এরপরে লাইন হা খারা সবর হা, একদম বাতাস ছেড়ে দিয়ে পড়বেন, হা খারা সবর হা। এরপরে হরফ ওয়াও, ঠোঁট গোল করে, ওয়াও খারা সবর ওয়া, ওয়াও খারা সবর ওয়া। এরপরে হরফ বা, বা খারা সবর বা। এরপরে হরফ ইয়া, ইয়া খারা সবর ইয়া। এখানে ইয়া হরফটা বলার সময় ইয়া খারা সবর ইয়া হবে, ইয়া খারা সবর আ হবে না, ইয়া খারা সবর ইয়া। এরপরে হরফ আইন, কণ্ঠনালীর মধ্যখান থেকে, আইন খারা সবর আ, আইন খারা সবর আ। এখানে আমরা 3টা লাইন পড়লাম, 3টা লাইনের মধ্যে একটি করে হরফ আনা হয়েছে। এখন সামনে যে শব্দগুলো আসবে প্রতিটি শব্দের মধ্যেই 3টি, 4টি, 5টি বা 6টি হরফও একসাথে থাকবে। এখানে প্রথম শব্দটা দেখেন, মিম খারা সবর মা, লামসের লি, মালি, কাফসের কি, মালিকি। এখানে মিম হরফে আপনাকে টেনে পড়তে হবে, এখানে লাম বা কাফ হরফে কোনো টান হবে না। এখানে যে টানটা হবে সেটা হবে মিম হরফের উপর। মিম খারা সবর মা, লামসের লি, কাফসের কি, মালিকি। এরপরে শব্দ জাল, জিহ্বার আগা সামনের
সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল খারা সবর জা, জা, লামসের লি, জালি, কাফ সবর কা, জালিকা। এরপরে শব্দ কাফসের কি, তা খারা সবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন। এখানে কারো ফোন মনে হচ্ছে আনমিউট করা আছে। আচ্ছা, আমরা এরপরে শব্দটা দেখি। সিন ডাবর সা, লাম খারা সাবর লা, সালা। এটা সিন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। সিন ডাবর সা, লাম খারা সাবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। এরপরে শব্দ হামসা বা সাবর আব। এখানে বা হরফ, বা এটা কলকলা হরফ। আমরা কলকলা হরফ 5টা পড়েছিলাম, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপর সাকিন হলে আমাদের কলকলা করে পড়তে হবে। এখানে আসতেছে বা হরফ, কলকলা হবে। হামসা বা সাবর আব, আব। কফ খারা সাবর ক, আব ক। এরপরের লাইন বাসের বি, হা খারাসের হি, বিহি। আমরা উপরের লাইনে সবগুলোর উপরে জবর দিয়ে পড়েছি, খারা জবর। এখন আমরা যে লাইন শুরু করতেছি এই লাইনে প্রত্যেকটা শব্দের মধ্যেই দেখেন খারা জের আছে। বাসের বি, হা খারাসের হি, বিহি। হামসা হা সাবর আহ, একদম বাতাস ছেড়ে দিয়ে। লামসের লি, আহ লি, হা খারাসের হি, আহ লিহি। বা আইন সবর বা, দালসের দি, বা দি, হা খারাসের হি, বা দিহি। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লামসের লি, রুসুলি, হা খারাসের হি, রুসুলিহি। কফ বা সাবর কব, এখানেও কলকলা হবে। বা হরফ, এটা কলকলা হরফ, সাকিন অবস্থায় কলকলা করে পড়তে হয়। কফ বা সাবর কব, লামসের লি, কবলি, হা খারাসের হি, কবলিহি। এই লাইনের মধ্যে আমরা প্রত্যেকটা হরফে, প্রতিটা হরফ বলতে যে হরফগুলোতে খারাসের আছে, যেমন হা হরফগুলোতে খারাসের, আমরা এখানে খারা জের দিয়ে পড়লাম। এখন যেই লাইনটা শুরু হবে, এখানে শুরু হবে উল্টা পেশ দিয়ে। লাম সাবর লা, হা উল্টা পেশ হু, লাহু। এখানে লাম সাবর লা, হা উল্টা পেশ, হা উল্টা পেশ হু, লাহু। এরপরে শব্দ খ সাবর খ, লাম সাবর লা, খলা, কফ সাবর ক, খলা ক, হা উল্টা পেশ হু, খলা ক হু। এরপরে শব্দ হামদা সাবর আ, মিম আলিফ সাবর মা, আমা, তা সাবর তা, আমা তা, হা উল্টা পেশ হু, আমা তা হু। জাল সাবর জা, কাফ সাবর কা, জাকা, র সাবর র, জাকা র, হা উল্টা পেশ হু, জাকা র হু। হামসা হা সাবর আহ, লাম পেশ লু, আহ লু, হা উল্টা পেশ হু, আহ লু হু। এরপরের লাইন কাফ সাবর কা, জাল খারা সাবর জা, কাজা, লামসের লি, কাফ সাবর কা, কাজালিকা, ত সাবর ত, আইন আলিফ সাবর আ, ত আ, মিম সাবর মা, ত আমা, হা উল্টা পেশ হু, ত আমা হু। কাফসের কি, তা খারা সাবর তা, কিতা, বা সাবর বা, হা উল্টা পেশ হু,
কিতাবাহু, হামসা জিম সাবর আজে কলকলা হবে, র পেশ রু, র এখানে মোটা হবে, আজে রু, হা উল্টা পেশ হু, আজে রু হু, ওয়াও সাবর ওয়া, কাফ পেশ কু, ওয়াকু, তা পেশ তু, ওয়াকুতু, বা সের বি, ওয়াকুতুবি, হা খারাসের হি, ওয়াকুতুবিহি। এর পরের লাইন কফ ওয়াও সাবর কও, মিম সাবর মা, কও মা, হা উল্টা পেশ হু, কও মা হু, ওয়াও হা সাবর ওয়াহ, দাল সাবর দা, ওয়াহ দা, হা উল্টা পেশ হু, ওয়াহ দা হু, বা খারা সাবর বা, র সের রি, বা রি, জা ওয়াও পেশ জু, বারিসু, নুন সাবর না, বারিসু না, খ সের খি, তা খারা সাবর তা, খিতা, মিম পেশ মু, হা উল্টা পেশ হু, খিতামুহু, হামসা হা সাবর আহ, কাফ আলিফ সাবর কা, আহ কা, মিম সের মি, হা খারা সের হি, আহ কামিহি। এর পরের লাইন র সা সের রিজ, কফ পেশ কু, রিজ কু, হা উল্টা পেশ হু, রিজ কু হু, হামসা র সাবর আর, কাফ আলিফ সাবর কা, আর কা, নুন সের নি, আর কানি, হা খারা সের হি, আর কানিহি। আচ্ছা, আপনারা এখানে আপনাদের একটা প্রশ্ন করি যে এখানে র হরফটি মোটা হবে না চিকন হবে? এই শব্দের মধ্যে যে আমরা র হরফটি দেখতে পাচ্ছি, এই র হরফটি এখানে মোটা হবে নাকি চিকন হবে? মোটা হবে স্যার। কেন? কারণ জবর আছে, র সাকিনের ডান ডান পাশে জবরওয়ালা, মানে জবর আছে আর কি, হামজার উপরে আচ্ছা, জবর ঠিক আছে। আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা পড়েছিলাম যে র হরফ সাকিন তার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে র হরফটা এই মোটা করে পড়তে হবে। আর এখানে মোটা হবে, আর কানিহি, আর কানিহি, একদম মুখ ভরে বলবেন। আচ্ছা, ধন্যবাদ। এরপরে শব্দ ইয়া, খ সবর ইয়াহ, শিন খারা সবর শা, ইয়াহ শা, ইয়াহ শা, জ হা সবর জহ, মোটা হরফ, র সের রি, জহ রি, হা খারা সের হি, জহ রি হি, ফা সবর ফা, তা সবর তা, ফাতা, র সবর র, ফাতা র, কাফ সবর কা, ফাতা র কা, হা উল্টা পেশ হু, ফাতা র কা হু। তাহলে আমরা এখানে একালিফ মদের দ্বিতীয় প্রকারটা পড়লাম। দ্বিতীয় প্রকারটা ছিল খারাজ জবর। খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের উচ্চারণ একালিফ টানিয়া পড়িত হয়। তো এখানে আমরা অনেকগুলো উদাহরণ শব্দ পড়লাম। প্রত্যেকটা যেই হরফগুলোর যেই শব্দগুলোর মধ্যে খারাজ জবর ছিল, খারাজের ছিল, উল্টা পেশ ছিল। আশা করি আপনারা সবগুলো শব্দ বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর এই শব্দটা বুঝি নাই, আরেকবার বলে দিলে ভালো হয়, আপনারা বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন তৃতীয় প্রকারে যাব। এই তৃতীয় প্রকারটি হচ্ছে একালিফ মদের তৃতীয় প্রকার। এই যে দেখেন এখানে তৃতীয় প্রকার লেখা আছে, এটা হচ্ছে একালিফ মদের তৃতীয় প্রকার। আমরা প্রথমে বলেছি যে মদকে আমরা প্রথমত 3 ভাগে ভাগ করেছিলাম, একালিফ, 3 আলিফ, 4 আলিফ। তা একালিফ যে মদটা ছিল ওইটাকে আবার আমরা 4 ভাগ করেছি। প্রথম ভাগটা ছিল জবরের পর খালি আলিফ, জারের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন। এরপরে দ্বিতীয় প্রকার হলো খারা সবর,
খাড়া আছের উল্টা পেশ। এখন একালিফ মদের তৃতীয় প্রকার শুরু হবে। একালিফ মদের তৃতীয় প্রকারটা এখানে স্পষ্ট লেখা আছে যে দুই সবরের উপর থামিলে দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হয়। এখানে যে সংজ্ঞাটা লেখা আছে সংজ্ঞাটার প্রথমে আপনাদেরকে বলতেছে যে দুই সবরের উপর থামিলে, তাহলে বোঝা গেল যে এই তৃতীয় প্রকারটা থামার সাথে অর্থাৎ অকফের সাথে সম্পর্কিত। যেহেতু সংজ্ঞার মধ্যেই বলতেছে যে দুই সবরের উপরে থামিলে দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে, তাহলে আমরা বুঝলাম যে কোথাও যদি দুই সবর হয় কিন্তু আপনি ওই দুই সবরযুক্ত হরফের উপরে থামলেন না, বরং আপনি মিলিয়ে পড়লেন, তাহলে কিন্তু সেখানে একালিফ টেনে পড়তে হবে না। বরং আপনি যদি যেই শব্দটার উপরে দুই সবর আছে ওই হরফের উপরে গিয়ে যদি থেমে যান, তখন আপনাকে সেখানে ওই দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। তাহলে একালিফ মদের যে তৃতীয় প্রকার এটা আমরা বুঝলাম যে দুই সবরের উপরে থামিলে দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। এর উদাহরণগুলো দেখলে আমরা বুঝব। যেমন আমরা এখানে পড়তেছি, প্রথম শব্দটা দেখেন, বা র সবর বার, দাল দুই সবর দান, বার দান। এখানে বা রকে গিয়ে ধরতেছে, এরপর দাল হরফ, দাল হরফের উপরে আছে দুই সবর, বার দান। তো এখানে আমরা তো বানান করতেছি বার দান, কিন্তু আপনি মনে করেন যে এই শব্দটা হচ্ছে আপনি যে আয়াত বা যেই লাইনটা পড়তেছেন ওই লাইনের সর্বশেষ শব্দ এবং আপনি এখানে গিয়ে থেমে যাচ্ছেন, তখন দাল হরফের উপরে যে দুই সবরটি আপনারা দেখতে পাচ্ছেন এই দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়বেন। অর্থাৎ তখন আপনারা বলবেন বারদা, একালিফ টেনে পড়বেন, বারদা, এভাবে একালিফ টেনে পড়বেন। এরপরে শব্দ দেখেন, আইন লামসের ইল, মিম দুই সবর মান, ইল মান, ইল মান, এটা আমরা বানান করলাম, কিন্তু এই ইলমান শব্দটা যখন একটা আয়াতের মধ্যে আসবে বা একটা লাইনের মধ্যে আসবে এবং সর্বশেষ আপনি এই ইলমান শব্দের উপরে গিয়ে থেমে যাবেন, তখন এই মিম হরফের উপরে যে দুই সবর আছে দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়বেন। অর্থাৎ তখন আপনি বলবেন ইলমা, অর্থাৎ ইলমান না পড়ে ইলমা বলে একালিফ টেনে পড়বেন। যেমন আমরা ক্লাসের শুরুতেই যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ার পর আমরা একটা দোয়া পড়ি, রব্বি সিদিনি ইলমা, সেম এই শব্দটাই সেখানে আছে। আমরা এখানে যে শব্দটা পড়তেছি ইলমান, এই শব্দটাই ইলমা অর্থাৎ রব্বি জিদিনি ইলমার মধ্যে আছে। তো আমরাও কিন্তু সেখানে ইলমান পড়ি না, সেখানে আমরা ইলমা পড়ি, কারণ আমরা ইলমা শব্দের উপরে গিয়ে থেমে যাচ্ছে এবং এটা সর্বশেষ শব্দ। এরপরে শব্দ দেখেন, নুন শিন দেব নাস, ত দুই সবর তন, নাস তন। সেম এখানে যখন আপনি থেমে যাবেন তখন আপনি পড়বেন নাস ত, একালিফ টেনে পড়বেন। এরপরে শব্দ নুন সের নি, সিন আলিফ সবর সা, নিসা, হামজা দুই সবর আন, নিসা আন। এখানেও হামসা হরফের উপরে গিয়ে যখন আপনি থেমে যাবেন তখন দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়বেন। অর্থাৎ তখন পড়বেন নিসা আ, আ বলে একালিফ টেনে পড়বেন। এরপরে শব্দ হাফেশ হু, দাল দুই সবর দান, হুদান। এখানেও আপনি যখন থামবেন তখন শব্দটা হবে হুদা, একালিফ টেনে পড়বেন। তাহলে আমরা একালিফ মদের তৃতীয় প্রকার পড়লাম। তৃতীয় প্রকারের সংজ্ঞাটা ছিল দুই সবর উপরে থামিলে দুই সবরকে এক সবর বানিয়ে একালিফ টেনে পড়তে হয়। এখানে 1 2 3 4 5 পাঁচটি শব্দ উদাহরণস্বরূপ ছিল। আমি আপনাদেরকে 5টা শব্দ বুঝিয়ে বললাম। যদি কেউ না বুঝে থাকেন বা কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। সবাই বুঝতেছেন?
এই তৃতীয় প্রকারটা জি, হুজুর। হচ্ছে ওয়াকফের সাথে সম্পর্কিত। আগের যে দুইটা আমরা প্রকার পড়ছি, এই প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার, এই দুইটা কিন্তু ওয়াকফের সাথে সম্পর্কিত না। আগেরগুলো যেখানেই জবরের পর খালি আলিফ হোক, জারের পর ইয়া সাকিন হোক, পেশের পর ওয়াও সাকিন হোক, বা খারাজ জবর খারাজের উল্টা পেশ হোক, তাই সেটা শব্দের শুরুতে হোক, শব্দের মাঝে হোক, বা শব্দের শেষে হোক, অথবা আয়াতের শুরুতে, আয়াতের মাঝে, আয়াতের শেষে, যেখানেই এই দুইটা প্রকারের, প্রথম দুইটা প্রকারের থেকে কোনো উদাহরণ আসবে সেখানে একালিফ টান হবে। কিন্তু এই 3 নম্বর প্রকারটা সম্পূর্ণই এটা ওয়াকফের সাথে সম্পর্কিত। যদি আপনি থামেন তাহলে একালিফ টেনে পড়বেন, আর যদি না থামেন তাহলে সেখানে কোনো টান হবে না, সেখানে শুধু তানবিন পড়বেন, ইলমান, এইভাবে। এরপরে আসছে চতুর্থ প্রকার। এই চতুর্থ প্রকারটা হচ্ছে একালিফ মদের 4 নম্বর প্রকার। চতুর্থ প্রকার একালিফ মদের 4 নম্বর প্রকার। এই প্রকারটা পড়লেই আলহামদুলিল্লাহ আমাদের একালিফ মদের 4টা প্রকার শেষ হবে। তাহলে এখান থেকে আমরা দেখি যে একালিফ মদের চতুর্থ প্রকারটি কি। একালিফ মদের চতুর্থ প্রকারের একটা সংজ্ঞা এখানে লেখা আছে। সংজ্ঞাটি হচ্ছে জবরের পর ওয়াও বা ইয়া সাকিন এবং পরের হরফে থামিলে একালিফ টেনে পড়তে হবে। আমি সংজ্ঞাটা আবার পড়তেছি। জবরের পর ওয়াও বা ইয়া সাকিন, জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন এবং পরের হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়। এখানে যেহেতু লিখাই আছে যে এই পরের হরফে থামিলে একালিফ টেনে পড়তে হবে, তাহলে বুঝলাম যে এই 4 নম্বর প্রকারটাও থামার সাথে সম্পর্কিত। যদি আপনি পরের হরফে থামেন তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে, আর যদি না থামেন তাহলে কোনো টান হবে না। সবাই বুঝতেছেন? এখানে আমরা উদাহরণগুলো দেখলে বুঝবো। যেমন এখানে প্রথম শব্দটা আছে খ ওয়াও সবর খও, ফা দুই পেশ ফুন, খও ফুন। এখানে আসছে জবরের পর ওয়াও সাকিন। এই চতুর্থ প্রকারটা 1 নম্বর প্রকারের সাথে আপনাদের অনেকটা মিলে যেতে পারে। সেখানে তো আমরা পড়ছিলাম যে এই জবরের পর খালি আলিফ, সেখানে কিন্তু পড়ছি জবরের পর খালি আলিফ। এখানে আমরা পড়তেছি জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন। এখানে পার্থক্য আছে, ওইটার সাথে মিলালে হবে না, ওইটার সাথে মিলবে না। বরং প্রথমটা ছিল জবরের পর খালি আলিফ, জারের পর ইয়া সাকিন আর পেশের পর ওয়াও সাকিন। আর এখানে আসছে শুধু জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন, যেটা আগেরটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে আসতেছে খ ওয়াও সবর খও ফা দুই পেশ ফুন। খও ফুন শব্দের মধ্যে জবরের পর ওয়াও সাকিন। তো জবরের পর ওয়াও সাকিন হলে টান হয় না, কিন্তু পরের হরফ হচ্ছে ফা দুই পেশ ফুন, খও ফুন। এই ফা হরফে গিয়ে যখন আমরা থেমে যাব, যে এই খৌফুন শব্দটা হচ্ছে আপনি যে আয়াত পড়তেছেন ওই আয়াতের সর্বশেষ শব্দ, এবং আপনি ফা হরফে গিয়ে থেমে যাইতেছেন, তখন এখানে একালিফ টেনে পড়তে হবে। তখন আপনি অক্ফ করলে ফা হরফটা সাকিন হয়ে যাবে এবং একালিফ টান হবে। যেমন খৌফ, এইভাবে খৌফ। এরপরে শব্দ নুন ওয়াও সবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন। এখানেও জবরের পর ওয়াও সাকিন আসতেছে। আপনি যখন জবরের পর ওয়াও সাকিন আসার কারণে আপনি পরের হরফে গিয়ে থেমে যাবেন, এই যে মিম দুই পেশ মুন, এখানে গিয়ে থামবেন, তখন একালিফ টেনে পড়তে হবে, নাউম, এইভাবে। এরপরে শব্দ কফ পেশ কু, র ইয়া সবর রই, ও রই, শিন দুই সের শিন, ও রই শিন। এখানেও জবরের পর ইয়া সাকিন আর আপনি শিন হরফে থামতেছেন, এই জন্য একালিফ টেনে পড়তে হবে, ও রইশ। এরপরে শব্দ সতিয়া সবর সই, ফা দুই পেশ ফুন, সই ফুন। এখানেও ফা হরফে আপনি থামবেন, থামার কারণে একালিফ টেনে পড়তে হবে, সইফ। এরপরে শব্দ বা ইয়া সবর বাই, তা দুই পেশ তুন, বাই তুন। এখানেও থামলে বাইত, একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা একালিফ মদের চতুর্থ প্রকারটা পড়লাম। জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন এবং পরের হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়। এই সংজ্ঞার উপরে আমরা 5টা শব্দ পড়লাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদেরকে বোঝার জন্য আমপারা থেকে আমরা
কয়েকটা শব্দ দেখি, তাহলে ইনশাল্লাহ আপনারা আরও বুঝবেন। হ্যাঁ, আমি আমপারাটা বের করেছি, সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা একালিফ মদের যেই 3 নম্বর প্রকারটা পড়েছিলাম, তৃতীয় প্রকার, যে 2 জবরের উপরে থামিলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হয়। এখানে দেখেন একটা শব্দ আছে আফওয়াজা। এই যেখানে এটা হচ্ছে সূরাতুন নাসর, আপনারা তো সূরা নাসর পড়েছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরার দ্বিতীয় আয়াতের সর্বশেষ শব্দ হচ্ছে আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আমরা আফওয়াজা বলে থেমে যাই। এখানে দেখেন জিম 2 জবর জান, সর্বশেষ হরফ হচ্ছে জিম। জিম হরফের উপরে আছে 2 জবর, আমরা এই 2 জবর উপরে গিয়ে থামতেছি। এখন আমাদেরকে এই 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হয়। আফওয়াজা, একালিফ আমরা টেনে পড়ি। কিন্তু আপনি যখন এখানে না থেমে এই আফওয়াজা শব্দটাকে পরের শব্দ অর্থাৎ ফাসাব্বিহ বিহামদি এই শব্দের সাথে মিলিয়ে পড়বেন। এখানে যে থামার জন্য অক্ফ দেওয়া আছে, অক্ফের এখানে আপনি না থেমে মিলিয়ে পড়তে যাবেন, তখন এখানে আপনি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি এভাবে পড়তে পারবেন না। তখন আপনাকে আফওয়াজান পড়তে হবে, জিম 2 জবর জান, আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। তখন আর আফওয়াজা একালিফ টান হবে না। তাহলে আমরা বুঝলাম যে 2 জবর উপরে থামলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। আর যদি এখানে আপনি না থামেন বরং পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে যান, তাহলে সেখানে তানবিনী পড়তে হবে, একালিফ আর টান হবে না। এরপর আমরা যাব যে একালিফ মদের চতুর্থ প্রকার। এই চতুর্থ প্রকারটা বোঝার জন্য আমরা সূরা কুরাইশটা বের করি। সূরাতুল কুরাইশ, সূরাতুল কুরাইশের প্রথম আয়াত দেখেন, প্রথম আয়াতের সর্বশেষ শব্দ লিইলাফি কুরাইশ। এই যে আমরা এখানে কুরাইশ বলে থেমে যাই, র ইয়া সবর রয়, শিন 2 যে শিন, কুরাইশিন, র ইয়া সবর রয়, জবরের পর ইয়া সাকিন। এখানে এসেছে জবরের পর ইয়া সাকিন, আর এরপরে হরফ হইতেছে শিন, আমরা শিন হরফে থেমে যাচ্ছি। তো আমরা জবরের পর ইয়া সাকিন এবং পরে হরফে থামলে আমরা জানি একালিফ টেনে পড়তে হয়। এখানে যখন আপনি থামবেন তখন একালিফ টান হবে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম, এইভাবে আপনারা পড়বেন। কিন্তু যখন আপনি এখানে না থেমে এই প্রথম আয়াতকে দ্বিতীয় আয়াতের সাথে মিলিয়ে পড়তে যাবেন, তখন কিন্তু এখানে আর কোনো টান হবে না। তখন আপনাকে এখানে শিন 2 যে শিন, তানবিন পড়তে হবে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই, অর্থাৎ কুরাইশিন পড়তে হবে। আর থামলে আপনি পড়বেন কুরাইশ। একই উদাহরণ এই আয়াতের শেষে, দ্বিতীয় আয়াতের শেষে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানেও জবরের পর ইয়া সাকিন আসতেছে, এরপরে হরফ ফা হরফ আপনি থামতেছেন, এই জন্য এখানে একালিফ টান হবে ওয়াস সাইফ। কিন্তু যদি আপনি এই আয়াতকে পরের আয়াতের সাথে মিলিয়ে পড়েন না থেমে, তখন ফাসের ফি, ফায়ের নিচে জের দিয়ে পড়বেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি ফালিয়াবুদু, এইভাবে। তাহলে এখানে আমরা বুঝলাম যে জবরের পর ওয়া অথবা ইয়া সাকিন এবং তারপরে হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়। সবাই বুঝতেছেন? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একালিফ মদের আজকে যেই 4টা প্রকার ছিল সবগুলো প্রকার আলহামদুলিল্লাহ শেষ করলাম। এই 4টা প্রকারের মধ্যে থেকে দ্বিতীয় 2 নম্বর প্রকার, 3 নম্বর এবং 4 নম্বর প্রকার
এই 3টা প্রকার আপনাদের আজকের ক্লাসের পড়া থাকলো। সবাই ইনশাল্লাহ বাসায় ভালো করে পড়বেন। যারা ক্লাসে পড়াগুলো না বুঝবেন আমার কাছে জিজ্ঞাসা করবেন, অথবা আপনারা যাদের কাছে পড়াগুলো শোনান ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ওনারা আপনাকে বুঝিয়ে দিবে। আর যদি তারপরেও না পারেন, আমাদের যে ক্লাসের ভিডিওগুলো আছে, ভিডিও রেকর্ড হচ্ছে, ওই ভিডিও থেকে দেখে দেখে আপনারা পড়াগুলো ঠিক করে নেবেন। আর ইনশাল্লাহ আগামীকাল যারা পুরুষ আছেন আপনাদের ক্লাস হবে, আপনারা 9:30টায় ইনশাল্লাহ ক্লাসে এসে যাবেন।